লাইভে আমরা লাইভ পাচ্ছি না রে। ভাই একটু জুম করে দেন বোর্ডটা। ঠিক আছে, আরেকটু কেটে যাবে কিন্তু উপর থেকে। আরেকটু করলে না ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের মেহেদি ভাইয়া আবার আরেকটা ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকে হচ্ছে আমরা জুওলজি চ্যাপ্টার 4 রক্ত এবং সঞ্চালন ক্লাসটা করব। সো তোমরা যারা যারা লাইভ ক্লাসে জয়েন করতেছো সবাই ফ্রেন্ডসদেরকে আগে একটু মেনশন করে ফেলো, খুব দ্রুত করে ফেলো, এবং তোমাদের যে লিংকটা আছে লিংকটা একটু তোমাদের ফেসবুক গ্রুপ আর মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, যাতে তোমার ফ্রেন্ডরাও ক্লাসটা আর কি করতে পারে। আজকে খুব মজার একটা ক্লাস আমরা করতে যাচ্ছি। তো আমরা হচ্ছে আজকে পড়বো হচ্ছে রক্ত এবং সঞ্চালন। তোমরা দেখতেছো আরেকটা কাজ তোমরা করবা, সেটা হচ্ছে বোর্ডের লেখাটা ক্লিয়ার আছে কিনা এবং আমার কথাটা তুমি স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্টস করে জানাও। আমরা খুব দ্রুতই শুরু করে দিব। তোমরা একটু খুব দ্রুত জয়েন হয়ে যাও সবাই, মানে আসা পর্যন্ত আমরা একটু ওয়েট করতেছি। সবাই আসলেই আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ পৃথা, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো তুমি? যারা সালাম দিয়েছো সবাইকে একবারই দিয়ে দিলাম ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আস্তে আস্তে শুরু করব, কারণ আমাদের আজকের অধ্যায়টা যেমন বড় তেমন ইম্পর্টেন্ট। যদিও আমরা অধ্যায়টা দুইটা ভাগে ভাগ করব, আজকে আমরা ফার্স্ট অংশটা পড়ব এবং কালকে বাকি অংশটুকু পড়ব। তো তোমার হচ্ছে দেখো, তোমরা সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করতে হবে। প্রথমত তোমরা সবাই জানো আজকে হচ্ছে আমরা যে অধ্যায়টা পড়তেছি সেটা হচ্ছে রক্ত এবং সঞ্চালন, ঠিক আছে? তো রক্ত এবং সঞ্চালন অধ্যায়ের ফার্স্ট অংশ হচ্ছে রক্ত নিয়ে। তো রক্ত অংশটা আমরা একটু সাইডে রাখছি, রক্তটা একটু পরে পড়বো, কারণ আমরা জানি যে রক্ত এই অংশটা আমরা মোটামুটি সবাই পড়ি, কিংবা যখন এই অধ্যায়টা পড়া শুরু করি তখন এই রক্ত অংশ দিয়েই শুরু করি। তো রক্ত পড়তে 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 কি হয়ে যায়, আমাদেরই রক্তপাত হয়ে যায়, কিন্তু আমাদের হৃৎপিণ্ডটা পড়া হয় না। ঠিক আছে, পড়তে পড়তে দেখা যাচ্ছে রক্তের মধ্যেই হারিয়ে গেছি, হৃৎপিণ্ড আর পড়া হয় না। তারপরে আমাদের যে বিভিন্ন রোগগুলো আছে, বিভিন্ন রোগ সম্পর্কে বা রোগের প্রতিকার, কারণ, প্রতিরোধ কেন হয়, চিকিৎসা পদ্ধতি, এইগুলো আমাদের আর পড়া হয় না। তো কিন্তু আমি একটা জিনিস জানাই রাখি, সেটা হচ্ছে এই অধ্যায়ের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শেষের অংশটা। কারণ মেডিকেলে তুমি যদি মেডিকেলের কোশ্চেনটা একটু সলভ করো তাহলে দেখা গেছে যে এই অধ্যায়ের শেষের অংশ, দ্যাট মিনস হৃৎপিণ্ড থেকে শুরু করে যে শেষ অংশটা আছে, বিভিন্ন রোগ বা কারণ, প্রতিকার, প্রতিরোধ, চিকিৎসা পদ্ধতি, যে এই অংশ থেকে ঘুরে ফিরে বারবার কি আসছে, কোশ্চেন আসছে। ঠিক আছে, রক্ত থেকে যে আসেনি তা না, রক্ত, লসিকা এগুলো থেকে যে আসেনি তা না, আসছে, কিন্তু তুলনামূলক কম। তো এই জন্যই আমরা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট দিয়ে একটু শুরু করতে যাচ্ছি। দেখো, প্রথমত তুমি দেখবা যে তোমার আমি বোর্ডে লেখা আছে হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ড এই জিনিসটা আসলে কি? এখন বলতে পারো ভাইয়া, ওই যে আমরা বাংলা সিনেমায় দেখি, হ্যাঁ, যখনই তোমার হচ্ছে তোমার নায়িকা হচ্ছে নায়কের সাথে পালায় যায়, তখন ওই খবর শুনে ওই নায়কের বাবা বুকের বাম পাশে আ করে চিল্লায় ওঠে। ওই যে ওইটাই হচ্ছে সেই হৃৎপিণ্ড ধরে, হ্যাঁ, বুকের বাম পাশটা ধরে আ করে চিল্লায় ওঠে। তো ওইটাই হচ্ছে সেই কি, হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের যে অভিনয়টা আমরা দেখি, তাহলে যে বুকের বাম পাশে আর কি যেটা থাকে, সোজা কথা, আমরা সোজা বাংলা একটু বললাম। ঠিক আছে, তো আমি দেখো লিখছি হৃৎপিণ্ড হচ্ছে কোথায় অবস্থান করে, এটা তোমাকে জানতে চাইবে অথবা কোশ্চেন করবে। হৃৎপিণ্ড হচ্ছে পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে।
হৃৎপিণ্ড পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে। এবং দেখো তারপরে একটা কথা লিখে রাখছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটা হচ্ছে দেখো মিডিয়াস্টানিম। ঠিক আছে, তো এইটা কি, যে দুই ফুসফুস, আমরা জানি যে দুইটা ফুসফুসের মাঝখানে একটা গহ্বর থাকে, সেই গহ্বরটাকে আমরা বলবো মিডিয়াস্টানিম। ঠিক আছে, মিডিয়াস্টানাম কাকে বলবো? মিডিয়াস্টানাম কাকে বলবো? দুইটা ফুসফুস। ঠিক আছে, দুইটা ফুসফুসের মাঝ বরাবর একটা গহ্বর থাকে, যেই গহ্বরে হৃৎপিণ্ডটা অবস্থান করে। কি বললাম? দুইটা ফুসফুস এর মাঝে একটা গহ্বর থাকে, সেই গহ্বরে হৃৎপিণ্ডটা অবস্থান করে, সেটাকে আমি বলতেছি কি, মিডিয়াস্টানাম। ঠিক আছে, আচ্ছা, হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে? পঞ্চম পাঁজরের ফাঁকে। ঠিক আছে, এরপরে দেখো এই যে হৃৎপিণ্ড, তো এই হৃৎপিণ্ডের তোমার হচ্ছে ওজন আছে, আমরা জানি, আমরা আমাদের যেহেতু হৃৎপিণ্ড মানবদেহের একটা সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম, এবং এই হৃৎপিণ্ডকে বলা হয় পাম্পিং অর্গান। তোমাদের জানা আছে হয়তো, কি বলছি, হৃৎপিণ্ডকে কি বলা হয়? পাম্পিং অর্গান। কারণ এটা কি করে? এটা পাম্প করে। কি পাম্প করে? ব্লাড পাম্প করে। ঠিক আছে, তো ব্লাড পাম্পিং অর্গান হচ্ছে এই হৃৎপিণ্ড। তো এই হৃৎপিণ্ডের ওজনের ক্ষেত্রেও আমি সবসময় বলি, আগের ক্লাসেও বলে আসছি, যে সবকিছুই পুরুষদের সবকিছুই বেশি বেশি, সবকিছুর ওজনই বেশি বেশি। তো এই হৃৎপিণ্ডের ওজনও অ্যাজ ইউজুয়াল ভাবে কি বলতো, পুরুষদের ক্ষেত্রে বেশি, মহিলাদের ক্ষেত্রে কম। বিভিন্ন বইতে ওজনের তারতম্য আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া। গাজী আজমল স্যারের বইতে একরকম দেওয়া। গাজী আজমল স্যারের বইতে দেখবা তোমাদের পুরুষদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের ওজন দেওয়া আছে 250 থেকে 390 বা এরকম কিছু, কিন্তু আবার আলিম স্যারের বই আবার অন্যরকম দেওয়া। তো এই যে তোমার একটা ডিফারেন্স আছে দুই বইতে, তো এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই, কারণ যে ইনফরমেশনে এরকম ডিফারেন্স আছে, সেই ইনফরমেশন মূলত মেডিকেলে আসে না। ঠিক আছে, বা কম আসে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো হৃৎপিণ্ডের আমি একটা জিনিস লিখে রাখছি, বেস। হৃৎপিণ্ডের বেস কি জিনিস আর অ্যাপেক্স কি জিনিস। ঠিক আছে, তো হৃৎপিণ্ডের ঊর্ধ্বমুখী অংশ, একটা হচ্ছে হৃৎপিণ্ডের ঊর্ধ্বমুখী অংশ, একটা হচ্ছে নিম্নমুখী অংশ। চওড়া ঊর্ধ্বমুখী অংশ, সরু নিম্নমুখী অংশ। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু সবাই একটা জিনিস জানি, যে আমাদের প্রত্যেকটা অঙ্গেরই একটা আবরণী থাকে। ঠিক আছে, আমাদের এই যে ত্বকটা কি আমাদের আবরণী, দেহের আবরণী ত্বক, যেটা হচ্ছে আমি বলে আসছি আগের ক্লাসে, মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ ত্বক, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। মনে রাখতে হবে, হৃৎপিণ্ডের আবরণীর নাম পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পেরিকার্ডিয়াম। ঠিক আছে, তো এই পেরিকার্ডিয়াম আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আমি একটু লিখে দেখাই। একটা হচ্ছে, একটু খেয়াল করো, ফাইব্রাস পেরিকার্ডিয়াম, একটাকে কি বলা হচ্ছে? ফাইব্রাস পেরিকার্ডিয়াম। একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। তাহলে আমি পেরিকার্ডিয়ামের দুইটা অংশ বলেছি। পেরিকার্ডিয়াম হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং সেরাস পেরিকার্ডিয়াম, দুইটা ভাগে বিভক্ত। তো এই সেরাস পেরিকার্ডিয়ামের আবার বাইরের অংশ আছে, ভিতরের অংশ আছে। বাইরের অংশ, ভিতরের অংশ। তুমি সাপোজ ধরে নাও, এই যে আমাদের ত্বকেরও কি বাইরের অংশ আছে, ভিতরের অংশ আছে। তো সেরকম ভাবেই এই পেরিকার্ডিয়াম, দ্যাট মিন্স সেরাস পেরিকার্ডিয়ামের বাইরের যে অংশটা থাকবে, সেটাকে আমরা বলবো প্যারাইটাল লেয়ার। কি বলবো? প্যারাইটাল লেয়ার। বলো, সবাই কমেন্টস করো, সেরাস পেরিকার্ডিয়ামের বাইরের অংশের নাম কি? প্যারাইটাল লেয়ার। আর ভিতরের অংশের নাম কি? ভিসেরাল লেয়ার। মনে থাকবে আমি কি বললাম? সেরাস পেরিকার্ডিয়াম এর বাইরের স্তর আছে, ভিতরের স্তর আছে। তো বাইরে কোনটা থাকবে? প্যারাইটাল লেয়ার। মনে থাকবে কি বললাম? সেরাস পেরিকার্ডিয়ামের আবার দুইটা লেয়ার, প্যারাইটাল এবং ভিসেরাল। ঠিক আছে, তাহলে দেখো সেরাস পেরিকার্ডিয়াম আবার কয়টা লেয়ার? দুইটা, প্যারাইটাল, ভিসেরাল। বাইরের দিকে কোনটা? প্যারাইটাল, ভিতরের দিকে ভিসেরাল। এই যে দুইটা স্তর, বাইরের স্তর এবং ভিতরের স্তর, তো এই দুই স্তরের মাঝখানে একটা ফ্লুইড থাকে। ফ্লুইড কি থাকে? ফ্লুইড থাকে। সেই ফ্লুইডটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই জন্য দেখো আমি লিখে রাখছি, পেরিকার্ডিয়ামের মধ্যে এক জাতীয় ফ্লুইড থাকে, যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে সবাই কমেন্টস করো, হৃৎপিণ্ডের আবরণীর নাম আমি কি বলছি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম আবার কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে।
কি কি? একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। তো সেরাস পেরিকার্ডিয়ামের আবার বাইরের স্তর আছে, ভিতরের স্তর আছে। বাইরের স্তরকে আমি বলছি প্যারাইটাল, ভিতরের স্তরটা হচ্ছে ভিসেরাল। তো এই টার্মটা একটু তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ আমরা এখানে গুলাই ফেলি। ওকে, তাহলে দেখো কি ফ্লুইড পাচ্ছি? পেরিকার্ডিয়াল ফ্লুইড। তো এই পেরিকার্ডিয়াল ফ্লুইডের একটা কাজ আছে। আচ্ছা, নরমালি ফ্লুইড, এই ফ্লুইডের কাজ কি জানো? ফ্লুইডের কাজ হচ্ছে সহজ করা, সহজ করা। ধরো সাপোজ আমার হচ্ছে হৃৎপিণ্ড, আমরা একটু পরে পড়বো, হৃৎপিণ্ড সংকুচিত হয়, প্রসারিত হয়। ঠিক আছে, তো হৃৎপিণ্ড সংকুচিত হবে, আমরা হৃৎপিণ্ডের সংকোচনকে বলবো সিস্টল, প্রসারণকে বলবো ডায়াস্টল। তো এই সংকোচন প্রসারণ এইটার মধ্যে যাতে কোনো ঘর্ষণের সৃষ্টি না হয়, কোনো ঝামেলার সৃষ্টি না হয়, সেইটা খেয়াল করে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে আমরা বলতে পারি পেরিকার্ডিয়াল ফ্লুইড হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণকে সহজসাধ্য করে। ঠিক আছে, তাহলে এই যে ফ্লুইডটা পেরিকার্ডিয়াল ফ্লুইড, এটা কি করবে? এর একটা কাজ হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণকে সহজসাধ্য করবে। ঠিক আছে, হৃৎপিণ্ডকে তাপ, চাপ, ঘর্ষণ, আঘাতজনিত যে কোনো সমস্যা থেকে রক্ষা করবে। কি বললাম? তাপ, চাপ, ঘর্ষণ, এই আঘাতজনিত বিভিন্ন কারণ থেকে রক্ষা করবে, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণকে সহজ করবে। এটা হচ্ছে কার কাজ? পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ। মাঝে মাঝেই কোচিং এর পরীক্ষা দিয়ে দিবে পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ কি। ঠিক আছে, তো তোমাদের কিন্তু পারতে হবে তখন। ওকে, এরপরে দেখো আমি তিনটা টার্ম লিখে রাখছি, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের মেডিকেলে যখন তোমরা যাদের মেডিকেল টার্গেট আছে, যখন তোমরা কোচিং করবা বা প্রিপারেশন নিবা, তখন এই জায়গা থেকে সবসময় কোশ্চেন আসে। এই জায়গা থেকে বিশেষ করে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তো এপিকার্ডিয়াম মনে রাখবা, এপি মানে বাইরে, এপিকার্ডিয়াম মানে বাইরের দিকে যে স্তর, এটাকে বলা হয় এপিকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম এটা হচ্ছে মাঝের দিকে যে স্তর, মানে এপিকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়ামের মাঝের যে স্তরটা, সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আমি সবার উদ্দেশ্যে একটা কথা জিজ্ঞেস করবো এখন, যে মাঝের স্তরটিকেই কেন মায়োকার্ডিয়াম বলা হবে? বলো তো সবাই, একটু বুদ্ধি খাটাও। মেহেদি ভাই আগের দিন একটা ল দিছিল, মেহেদিস ল, সেটা অনুযায়ী যদি একটু আমরা ভাবি যে মাঝের স্তরটিকেই কেন আমরা মায়োকার্ডিয়াম বলবো, বলো তো। হ্যাঁ ভাইয়া, ধরতে পারছি আপনার ল কি, মাঝেতে ম আছে, মায়োকার্ডিয়ামে ম আছে, এই জন্য মাঝের স্তরটিকে কি বলবো? মায়োকার্ডিয়াম। বোঝা গেছে? আর বাইরের দিকে কি বলো? এপিকার্ডিয়াম। আর একদম ভিতরে এটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। কি বলা হয় বলো? এন্ডোকার্ডিয়াম। তাহলে বাইরে এপি, মাঝে মায়ো, এন্ডো হচ্ছে ভিতরে। ঠিক আছে, সবাই এই তিনটা জিনিস কমেন্টস করে ফেলো। বাইরে এপি, মাঝে মায়ো, ভিতরে এন্ডো। ঠিক আছে, এতটুকু জানা থাকলো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যে জিনিসটা পড়বো, এই এপিকার্ডিয়ামের, এপিকার্ডিয়াম এটা তো আমরা বলছি যে এটা হচ্ছে কি বলতো? বাইরের দিকের স্তর, তাই না? এটা হচ্ছে কি? এটা হচ্ছে বাইরের দিকের স্তর। এইখানে মনে রাখবা, এইখানে হচ্ছে চর্বি লেগে থাকে। কি লেগে থাকে? চর্বি, বিক্ষিপ্ত ভাবে চর্বি লেগে থাকে। তাহলে কোশ্চেন হয় যে হৃৎপিণ্ডের কোন স্তরে বিক্ষিপ্ত ভাবে চর্বি লেগে থাকে? কোন স্তরে? এপিকার্ডিয়াম। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ডের কোন স্তরে বিক্ষিপ্ত ভাবে চর্বি লেগে থাকে বলো? এপিকার্ডিয়াম। বোঝা গেছে? আচ্ছা, মায়োকার্ডিয়াম আমি একটা জিনিস অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে মাঝের স্তর, মাঝের স্তর। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি করে? এইটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে ভূমিকা রাখে। কি বললাম? মায়োকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে ভূমিকা রাখে, এবং এটা হচ্ছে সবচেয়ে পুরু স্তর। মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এই যে তিনটা স্তরের মধ্যে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এই তিনটার মধ্যে সবচেয়ে পুরু স্তর কোনটা? মায়োকার্ডিয়াম। ঠিক আছে, এবং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে ভূমিকা রাখে কোনটা? মায়োকার্ডিয়াম। ঠিক আছে, তাহলে এইখানে দুইটা জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে। সবচেয়ে পুরু সংকোচন প্রসারণ, সবচেয়ে পুরু সংকোচন প্রসারণ ভূমিকা রাখবে কে? মায়োকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম আমরা বলছি যে এটা হচ্ছে ভিতরের স্তর। তো এটারও দুইটা কাজ আছে। এটা হচ্ছে কি বলতো? হৃদ কপাটিকা সমূহকে ঢেকে রাখে। এটা কি করে? এন্ডোকার্ডিয়াম। দেখো, এন্ডোকার্ডিয়ামের আবার দুইটা কাজ। এন্ডোকার্ডিয়াম, বিভিন্ন কপাটিকা আছে হৃৎপিণ্ডের,
দেখো আমি লিখে রাখছি আমার হাতের ডান পাশে লিখে রাখছি যে বাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা, ইউএস্টেশিয়ান কপাটিকা আমরা জাস্ট একটু পরেই পড়বো, থিবেশিয়ান বা করোনারি কপাটিকা, পালমোনারি কপাটিকা, অ্যাওর্টিক কপাটিকা। তো হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা আছে। তো এই হৃদ কপাটিকা সমূহকে ঢেকে রাখে কে বলো? এন্ডোকার্ডিয়াম। মনে রাখতে হবে হৃদ কপাটিকাকে ঢেকে রাখে কে বলো? এন্ডোকার্ডিয়াম। সব থেকে ভিতরের দিকের স্তরের নাম কি? এন্ডোকার্ডিয়াম। তাহলে সবাই কমেন্টস করে ফেলো যে হৃৎপিণ্ডের সবচেয়ে পুরু স্তরটার নাম কি? সবাই কমেন্টস করে ফেলো হৃৎপিণ্ডের সবচেয়ে পুরু স্তরটার নাম কি? আমি একটু আগে পড়িয়েছি তোমাদের। দেখি কার কার কমেন্টস আসতেছে, আমি একটু কমেন্টস চেক করে ফেলি। হ্যাঁ, অনুরাধা কমেন্টস করছে মায়োকার্ডিয়াম। সুমাইয়া জাহান, তাম্মি, ফারিয়া, মিথি সবাই মায়োকার্ডিয়াম কমেন্টস করতেছে। ওকে, তাহলে আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি যে কপাটিকা সমূহ কোন কপাটিকা কি কাজ, আমরা কিন্তু ইম্পর্টেন্ট পার্টটা পড়ে ফেলছি। ঠিক আছে, আরেকটা কমেন্টসে আমাকে জানাও তো, আরেকটা কমেন্টস করে ফেলো, সেটা হৃদ কপাটিকা সমূহকে ঢেকে রাখে কে? হৃদ কপাটিকা সমূহকে ঢেকে রাখে কে? সবাই কমেন্টস করে ফেলো হৃদ কপাটিকা সমূহকে ঢেকে রাখে কে? ঠিক আছে, আচ্ছা আমরা কপাটিকা নিয়ে পড়বো এবার, কপাটিকা নিয়ে পড়বো। ঠিক আছে, তাহলে দেখো বিভিন্ন ধরনের হৃৎপিণ্ডে বিভিন্ন ধরনের কপাটিকা আছে। তার মধ্যে দেখো আমি বেশ কিছু কপাটিকার নাম লিখে রেখেছি, বইয়েও তোমাদের আছে। বাইকাস্পিড, ট্রাইকাস্পিড, ইউএস্টেশিয়ান, থিবেশিয়ান, পালমোনারি, অ্যাওর্টিক। সো আমরা যখন তোমাদের পড়াইতে যাই এই টপিকটা, তোমাদের একটা কমন একটা সমস্যা থাকে, প্রবলেম থাকে, ভাইয়া এই কপাটিকা যে এত সুন্দর করে বললেন, তো এই কপাটিকার নাম আমার মনে থাকে, কিন্তু এই যে এই দুইটা বাদে বাদ বাকি যে কপাটিকা আছে এইগুলো যে কোথায় থাকে এইটা আমার মনে থাকে না, যে আমার ইউএস্টেশিয়ান কপাটিকা কি কোথায় থাকে এটা আমার মনে থাকে না। তা এইটা মনে রাখার একটা উপায় আমি আজকে বলে দিব। ঠিক আছে, আমি জানি তোমরা এই দুইটার অবস্থান খুব ভালোভাবেই মনে রাখতে পারো, বাট তারপরে আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো বাইকাস্পিড, বাইকাস্পিড, তো বাই মানে কি জানো? দুই। কি বলো? দুই। তাহলে আর কাস্পিড মানে হচ্ছে ঝিল্লি বা কপাটিকা। ঠিক আছে, তাহলে স্যার আপনাকে খুব সুন্দর দেখা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ আপনাকেও। আচ্ছা, তাহলে দেখো একটু আগে মইনুল ভাই আসছিল, তো ভাইয়াকে খুব হ্যান্ডসাম লাগতেছে, তো ভাইয়াকে বললাম ভাইয়া আপনাকে খুব হ্যান্ডসাম লাগতেছে। ঠিক আছে, তো যাই হোক ভাইয়ার তোমার গেট আপটা আমি আর তোমাদেরকে নাই বললাম। তো আমরা পড়াই ফিরে যাই। দেখো তাহলে বাইকাস্পিড কপাটিকা, বাই মানে হচ্ছে দুই, ভাইয়া কি বলছে? বাই মানে দুই, কাস্পিড মানে হচ্ছে কপাটিকা বা ঝিল্লি। তাহলে নিশ্চয়ই বাইকাস্পিডে দুইটা ঝিল্লি বা কপাটিকা থাকবে, ঠিক কিনা? বাই মানে দুই, কাস্পিড মানে হচ্ছে ঝিল্লি। তাহলে আমি যদি কোশ্চেন করি দুইটা ঝিল্লি বিশিষ্ট কপাটিকা নিচের কোনটা, অ্যান্সার কি করবা? বাইকাস্পিড কপাটিকা। কি করবা অ্যান্সার? বাইকাস্পিড কপাটিকা। সোজা কথা ভাইয়া, দুইটা ঝিল্লি বিশিষ্ট কপাটিকা কোনটা? বাইকাস্পিড কপাটিকা। আর ট্রাইকাস্পিড, তিন ঝিল্লি, ট্রাই মানে কত? তিন, তোমরা জানো সেটা, ট্রাই মানে তিন, তাহলে তিনটা ঝিল্লি বিশিষ্ট কপাটিকার নাম কি? ট্রাইকাস্পিড। ঠিক আছে, ট্রাইকাস্পিড কপাটিকা। ওকে, আর মজার কথা হচ্ছে এই বাই বাদে, বাই মানে তো দুই, তো বাই বাদে বাদ বাকি যা থাকবে চোখ বন্ধ করে বসাই দিবা, সব তিন ঝিল্লি বিশিষ্ট কপাটিকা। ঠিক আছে, বাইয়ের কথা বলে দাও চোখ বন্ধ করে। তাহলে দেখো বাই হচ্ছে কয় পাল্লা বিশিষ্ট? দুই পাল্লা বিশিষ্ট। ভাই এটা কি আসবে? এটা কি পরীক্ষা আসবে? আসতে পারে, তবে লেস ইম্পর্টেন্ট। তাহলে কোনটা আসবে? দেখো বাইকাস্পিড কপাটিকা কোথায় থাকে, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোথায় থাকে? দেখো তোমরা কিন্তু জানো সেটা, কোথায় থাকে বলতো? বাম অলিন্দ, বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে, বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে। ঠিক আছে, এখন বলতে পারো ভাইয়া এখানে বামের ছড়াছড়ি, কোনো ডান নাই, ডানের কোনো সুযোগ আপনি দিবেন না। আমি বলবো না। এখন তুমি বলতে পারো ভাইয়া কেন দিবেন না? ডান মানেই তো আমরা ভালো কিছু বিবেচনা করি, বাম দিয়ে তো সব উল্টাপাল্টা কাজ করি, বাম মানেই তো ভালো। তাইলে দেখো মানে ডান মানে তো ভালো, তাহলে দেখো বামকে আমি কেন এখানে সুযোগ দিব? কারণ আমার সেই ল, আমি তো আর আমার ল এর বিপরীতে কাজ করব না,
আমি কি বলতেছি ভাইয়া বাইয়ে তো ব আছে, তাহলে সব হবে বাম। কি বলবো ভাইয়া বাইয়ে তো ব আছে, সব কি হবে বাম। ঠিক আছে, তাহলে আমার ল অনুযায়ী মিলছে। তাহলে দেখো বাইকাস্পিড কপাটিকা সব বাম, কারণ কি ব আছে। ঠিক আছে, তাহলে দেখো বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে বাইকাস্পিড কপাটিকা। তাহলে তোমরা একটু কমন সেন্স খাটাও তো, কিছু পড়োনি, ধরে নাও কিছু পড়োনি। একটা বললা বাইকাস্পিড হচ্ছে বাম অলিন্দ আর বাম নিলয়, তাহলে বলো তো ট্রাইকাস্পিড কি হবে? নিশ্চয়ই ডান গুলো হবে, ডান অলিন্দ আর ডান নিলয়। এর কমন সেন্স খাটাও যে বাইকাস্পিড যদি বাম অলিন্দ বাম নিলয় হয়, ট্রাইকাস্পিড কি হবে? নিশ্চয়ই কি হবে? ডান অলিন্দ ডান নিলয়। ওকে, তাহলে ট্রাইকাস্পিড কপাটিকা কোথায় থাকবে? ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে। ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে যে কপাটিকাটা থাকবে সেটা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। জীবনেও আর ভুল হবে? জীবনেও যদি আর ভুল করো তাহলে কি হবে? তাহলে আমার কাছে আসবা, আমি হাতে কলমে শিখাই দিব। ঠিক আছে, তাহলে দেখো বাইকাস্পিড কপাটিকা এটা হচ্ছে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে থাকবে, ট্রাইকাস্পিড কপাটিকা হচ্ছে ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে থাকবে। ইউএস্টেশিয়ান কপাটিকা দেখো নামের মধ্যে ইউ আছে, নামের মধ্যে কি আছে? ইউ। ঠিক আছে, নামের মধ্যে আছে ইউ। ঠিক আছে, কি আছে? রস্যই আছে। তাহলে আমরা নিশ্চয়ই রস্যই দিয়ে কিছু একটা খুঁজবো। এখন সারা বাড়ি খুঁজছি, বুঝছো? আমি পুরা বই খুঁজে ফেলছি যে রস্যই দিয়ে কিছু পাই কিনা। এখন রস্যই দিয়ে রক্ত সম্পর্কিত একটা জিনিস পাইছি, দেখো তো কি সেটা? সেটার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। সেটার নাম কি? ইনফিরিয়র ভেনা কাভা। ভাইয়া এটা আপনি পাইলেন কিভাবে? এই যে রস্যই দিয়ে আছে, ইনফিরিয়র ভেনা কাভাতে কি আছে? রস্যই। ইউতেও কি আছে? রস্যই। তাহলে এই জন্য আমি কি ইনফিরিয়র ভেনা কাভা। ঠিক আছে, তাহলে এই যে ইউএস্টেশিয়ান কপাটিকা এটা কোথায় থাকে জানো? ইনফিরিয়র ভেনা কাভা ও ডান অলিন্দের সংযোগস্থলে। ডান অলিন্দের সংযোগস্থলে। এখন ভাই তোমাকে আমি একটা কথা এখন বলবো, সেটা তোমাকে মনে রাখতে হবে। সেই কি কথা সেটা? এই যে ইউএস্টেশিয়ান কপাটিকা আর থিবেশিয়ান কপাটিকা, এই দুইটা কপাটিকা না, এই দুইটা মনে রাখবা। এই দুইটা কপাটিকার ক্ষেত্রে ডান অলিন্দ কমন, মানে দুইটাতেই ডান অলিন্দ থাকবে। বুঝতে পারছো কি বললাম? ইউএস্টেশিয়ান কপাটিকা আর থিবেশিয়ান কপাটিকা এই দুইটাতেই ডান অলিন্দ থাকবে, কমন। এটা মনে রাখবা সব সময়। ঠিক আছে, তাহলে আমি আবার একটু রিপিট করে আসি। বাইকাস্পিড ব আছে, বাম অলিন্দ বাম নিলয়। ট্রাইকাস্পিড তাহলে অটোমেটিক্যালি কি হবে? ডান অলিন্দ ডান নিলয়। ঠিক আছে, ইউএস্টেশনে রস্যই আছে, এই জন্য আমি ইনফিরিয়র ভেনা কাভা আনবো। এখন বলতে হবে ভাই ইনফিরিয়র ভেনা কাভা কি জিনিস? আরে নিম্ন মহাশিরা। নিম্ন, ইনফিরিয়র মানে কি? নিম্ন। আর ভেনা কাভা মানে কি? মহাশিরা, নিম্ন মহাশিরা। ঠিক আছে, আর সুপিরিয়র ভেনা কাভা মানে কি? ঊর্ধ্ব মহাশিরা। তাহলে সেই ইনফিরিয়র ভেনা কাভা ইংলিশে লিখছি নিম্ন মহাশিরা ও ডান অলিন্দ। ভাইয়া কি বলছিল? ইউএস্টেশিয়ান কপাটিকা। মনে করে দেখো, ভাইয়া বলছিল ইউএস্টেশিয়ান কপাটিকা থিবেশিয়ান কপাটিকাতে ডান অলিন্দ কমন। দ্যাট মিন্স ইউএস্টেশিয়ান কপাটিকা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা ও ডান অলিন্দের সংযোগস্থলে। দেখো এই যে থিবেশিয়ান কপাটিকা, এইটার আরেকটা নাম হচ্ছে করোনারি কপাটিকা। তো নাম অনুযায়ী কাজ, করোনারি কপাটিকা অবস্থান করবে করোনারি সাইনাস, করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থল। ওই যে ভাইয়া বলছিল ডান অলিন্দ এখানে কমন, ইউএস্টেশিয়ান আর থিবেশিয়ানে। ঠিক আছে, তাহলে সবাই কমেন্টস করে ফেলো। এভাবে কমেন্টস করবা, ইউএস্টেশিয়ান ইনফিরিয়র, ইউএস্টেশিয়ান ইনফিরিয়র ভেনা কাভা। ইউএস্টেশিয়ান কি হবে? ইনফিরিয়র ভেনা কাভা। আর করোনারি কপাটিকা কি হবে? করোনারি সাইনাস। করোনারি কপাটিকা করোনারি সাইনাস, সবাই দুইটা একসাথে লিখবা। তোমার কি? ইউএস্টেশিয়ান ইনফিরিয়র ভেনা কাভা, করোনারি করোনারি সাইনাস। ঠিক আছে, এভাবে সবাই কমেন্টস করে ফেলো, দেখবে এখানে মুখস্থ হয়ে যাবে। আর এই দুইটার ক্ষেত্রে কোনটা কমন? ডান অলিন্দ কমন। মনে থাকবে ডান অলিন্দটা কমন। এইবার আসো পালমোনারি কপাটিকা আর অ্যাওর্টিক কপাটিকা। সবাই কমেন্টস করতে থাকো। আমার ক্যামেরার পিছনে আছে হ্যান্ডসাম, তোমাদের হ্যান্ডসাম ভাইয়া লাবিব। লাবিব কমেন্টসটা একটু পড়ে ফেলো যে কে কে কমেন্টস করতেছে। আচ্ছা, তাহলে দেখো পালমোনারি অ্যাওর্টিক। আমি ওকে কমেন্টস পড়তে বলে ওকে সুযোগ দিলাম না। ঠিক আছে, কারণ কি? কারণ আমাদের টপিক অনেক বড়, আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। তাহলে দেখো পালমোনারি অ্যাওর্টিক। তো পালমোনারি কপাটিকা এইটা হচ্ছে, দেখো নামের সাথে মিল আছে। পালমোনারি কপাটিকা পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী ও ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থিত অ্যাওর্টা। তোমরা কি জানো অ্যাওর্টা মানে কি? তোমরা কি জানো অ্যাওর্টা মানে কি? অ্যাওর্টা মানে হচ্ছে মহাধমনী। কি বলো?
মহাধমনী, আজকে থেকে জেনে রাখবা। অ্যাওর্টা মানে হচ্ছে মহাধমনী, দেহের বৃহত্তম যে ধমনী সেটাকে বলা হয় অ্যাওর্টা। মনে থাকবে, দেহের বৃহত্তম ধমনীটাকে কি বলা হয়? অ্যাওর্টা। এদের নাম হয়েছে মহাধমনী, মানে কি সব থেকে বড়। ঠিক আছে, তাহলে এই অ্যাওর্টিক কপাটিকা কোথায় থাকবে? নাম অনুযায়ী কাজ নিশ্চয়ই অ্যাওর্টাতে থাকবে। অ্যাওর্টা মানে কি? মহাধমনী। মহাধমনী ও বাম নিলয়ের সংযোগ স্থলে থাকবে। মনে থাকবে কি বললাম? 6টা কপাটিকা সম্পর্কে পড়ছি, আমি আবার একটু রিপিট করি। বাইকাস্পি আমি বলছিলাম বর সাথে মিল, বাম অলিন্দ বাম নিলয়। ট্রাইকাস্পি তাহলে অটোমেটিক্যালি কি হবে? ডান অলিন্দ ডান নিলয়। আমি বলছিলাম ইউএস্টিশিয়ান রশ্মি আছে, তাই হবে ইনফিরিয়র ভেনা কাভা। ডান অলিন্দ তো কমন। করোনারি তাই হবে করোনারি সাইনাস, ডান অলিন্দ তো কমন। পালমোনারি তাই হবে পালমোনারি ধমনী, আর কি হবে? ডান নিলয়। আর হচ্ছে অ্যাওর্টিক, অ্যাওর্টা আছে তাই মহাধমনী আর বাম নিলয়। ঠিক আছে, তোমরা একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি, সহজ ভাবে বুঝে পড়বা, তাহলে দেখবা বিষয়টা তো কঠিন না। তোমরা একটু পেঁচায় ফেলো, মুখস্থ করতে যাও না বুঝে, এতে কি হয়? এতে সবকিছু গুলাই যায়। এখন ভাইয়া তারপরে বলো যে ভাইয়া আমার তো এটা ভুল গেছে, জানা জিনিস ছিল। ঠিক আছে, তো জানা জিনিসগুলো একটু বুঝে পড়বা, তাহলে দেখবার গুলাবে না। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তোমরা আমাকে একটু জানিয়ে ফেলো, একটু জানাও দেখি কেমন ক্লিয়ার হয়েছে, যে থিবেশিয়ান কপাটিকা কোথায় অবস্থান করে? সবাই একটু কমেন্টস করে ফেলো, থিবেশিয়ান কপাটিকা কোথায় অবস্থান করে? থিবেশিয়ান কপাটিকা কোথায় অবস্থান করে? থিবেশিয়ান কপাটিকা কোথায় অবস্থান করে? আচ্ছা দেখি, লুবালা বলতেছে করোনারি সাইনাস ডান অলিন্দ। করোনারি সাইনাস, অনেক কমেন্ট আসতেছে করোনারি সাইনাস ডান অলিন্দ। আচ্ছা ঠিক আছে, যারা করোনারি সাইনাস বলতেছে সবারই ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে অনেক। এইবার আমরা চলে যাব একটু কার্ডিয়াক সাইকেলের দিকে। সাইকেল, একটা সাইকেল পড়বো, নাম হচ্ছে কার্ডিয়াক সাইকেল। নাম কি বলো? সাইকেল, কার্ডিয়াক সাইকেল। তো সাইকেল বললেই তুমি বুঝতে পারছো ভাই এটা নিশ্চয়ই একটা চক্র বা চক্রাকারে যে জিনিসটা হয় সেরকম কোন একটা বিষয়। আর কার্ডিয়াক মানে তুমি বুঝে ফেলছো ভাই এখানে হৃৎপিণ্ড বিষয়গুলো আছে, ঠিক কিনা? তো হৃৎপিণ্ডের বিষয়গুলো আছে এবং এই যে চক্র, ঠিক আছে। তো আমি একটু আগে বলছি তোমাদের যে হৃৎপিণ্ডের সংকোচন এটাকে আমি বলবো সিস্টোল, আর হৃৎপিণ্ডের প্রসারণকে বলবো ডায়াস্টোল। আচ্ছা বলো তো সংকোচনকেই কেন সিস্টোল বলবো? এটা নিয়েও মাঝে মাঝে আমাদের ভুলায়, মানে ওই মাঝে মাঝে বলে না পচা শামুককে পা কাটে, তো সেরকম একটা কথা যে এই সংকোচন মাঝে মাঝে পরীক্ষা হলে তো মাথায় প্রেসার থাকে হচ্ছে 1000 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। তো ওই সংকোচন কি ছিল, সিস্টোল না ডায়াস্টোল? সিস্টোল না ডায়াস্টোল, এই করতে করতে ডায়াস্টোল দেখাই দিই। তো ভাইয়ার কথা মনে করবা, ভাইয়ার সেই ল সংকোচনে স আছে তাই কি হবে? সিস্টোল। সংকোচন কি হবে? সিস্টোল, ঠিক আছে। হৃৎপিণ্ডের যে সংকোচন এটাকে বলা হয় সিস্টোল, প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। প্রসারণকে কি বলা হয়? ডায়াস্টোল, ঠিক আছে। তাহলে এই যে হৃৎপিণ্ডের একবার সংকোচন একবার প্রসারণ এটাকে বলা হয় কি বলতো? কার্ডিয়াক সাইকেল, ঠিক আছে। এই যে একবার সংকোচন হবে একবার প্রসারণ, একবার সংকোচন একবার প্রসারণ, এই যে বারবার 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 একই জিনিস হচ্ছে চক্রাকারে, এটাই হচ্ছে সেই কি কার্ডিয়াক সাইকেল। এই সাইকেলটা যখন থেমে যাবে তখন কি হবে? পটল তুলবা, ঠিক আছে। অন্য কিছু তোলা যাবে না, পটল তুলতে হবে তখন, ঠিক আছে। তাহলে এই কার্ডিয়াক সাইকেল এটা হচ্ছে কি সংকোচন আর প্রসারণ, ঠিক আছে। তাহলে একবার সংকোচন একবার প্রসারণ, এরকম ভাবে যে সাইকেলটা চাই সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল, ওকে। তো একজন পূর্ণবয়স্ক মানুষ তুমি যদি তোমার হৃদস্পন্দনের হার মাপো তাহলে প্রতি মিনিটে দেখবা 70 থেকে 80 বার হবে, 70 থেকে 80 বার, ঠিক আছে। লাবিব তুমি কি পূর্ণবয়স্ক? মোটামুটি ও বলছে ভাই আমি মোটামুটি পূর্ণবয়স্ক, মানে ও মিডিল পর্যায়ে আছে, ঠিক আছে। ওই যে বলে না পুরুষও না মহিলাও না, এরকম একটা পর্যায়ে, ঠিক আছে। তাইলে হচ্ছে দেখো ও বলছে কি ভাই আমি মোটামুটি পূর্ণবয়স্ক। তো পূর্ণবয়স্ক মানুষের, তুমি নিজেকে প্রশ্ন করো আমি কি পূর্ণবয়স্ক নাকি শিশু? তো পূর্ণবয়স্ক মানুষের প্রতি মিনিটে হৃদস্পন্দনের হার হচ্ছে 70 থেকে 80 বার, গড়ে বলছে 75 বার। কতবার? 75 বার। আর শিশুদের দেখবা, শিশুদের বুকে মানে বাচ্চা যারা তাদের বুকে একটু
কান দিয়ে শুনবা, দেখবা যে ওদের এই যে তোমার দুকবুক 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 এটা একটু বেশি হয়, দেখবা যে অনেক দ্রুত হয়, বেশি বলতে দ্রুত হয়, ঠিক আছে। আমাদের এরকম হাত দিয়ে দেখবা যে একটু ধীরে হয়, মিনিটে 70 থেকে 80 বার, গড়ে 75 বার। আর ওদের শিশুদের হয় 140 থেকে 150 বার, মানে এভারেজ করা হয়েছে, বেশি কম হতে পারে। তো 140 থেকে 150 বার, তাহলে মনে থাকবে শিশুদের ক্ষেত্রে প্রতি মিনিটে হৃদস্পন্দনের হার হচ্ছে 140 থেকে 150 বার, আর এটা হচ্ছে 70 থেকে 80 বার, 70 থেকে 80 বার, গড়ে কতবার? 75 বার। পূর্ণবয়স্ক পুরুষ যদি পূর্ণবয়স্ক হয়ে থাকো তোমাদের ক্ষেত্রে কত? 70 থেকে 80, গড়ে 75, শিশুদের ক্ষেত্রে 140 থেকে 150। ঠিক আছে, কমেন্টস করে ফেলো পূর্ণবয়স্ক 70 থেকে 80, শিশু 140 থেকে 150, সবাই লিখে ফেলো পূর্ণবয়স্ক কত, শিশু কত। ঠিক আছে, তো একটা কার্ডিয়াক চক্রের সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড, মনে রাখতে হবে। কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। আচ্ছা, এটা আবার অনেকে 4 ভাবতে পারো, 0.8 সেকেন্ড। ঠিক আছে, 0.8 সেকেন্ড। ওকে, আচ্ছা, তো দ্যাট মিন্স তোমার একটা কার্ডিয়াক চক্রের সময়কাল কত বললাম? 0.8 সেকেন্ড। এখন দেখো, আমি বোর্ডের এক পাশে একটা কথা লিখে রাখছি, তো কথাটা আমি একটু বড় করে লিখবো কারণ এটা ইম্পর্টেন্ট। তোমরা কথাটা যদি দেখতে পাও তাহলে দেখো আমি লিখে রাখছি ওডাসি নিডাসি, এটা সম্পর্কে তোমরা অনেকে জানো। ঠিক আছে, ওডাসি নিডাসি, তাহলে দেখো ও অডাসি, সরি ওডাসি না, অডাসি নিডাসি। তো বলতে পারো ভাইয়া কি লিখলেন উল্টা পাল্টা, কিছু তো বুঝি না। তাহলে দেখো ওডাসি মানে কি? অ ফর অলিন্দ, অ ফর অলিন্দ, ডা ফর ডায়াস্টোল, আর সি ফর কি? সিস্টোল, সি ফর সিস্টোল। নি ফর নিলয়, তোমরা বুঝতে পারতেছো, এখন আর লেখার দরকার নাই। নি ফর নিলয়, ডা ফর ডায়াস্টোল, সি ফর সিস্টোল। তাহলে পড়বা অডাসি নিডাসি 871 853। প্রত্যেকটার আগে পয়েন্ট লাগাই দিবা। ঠিক আছে, প্রত্যেকটার আগে কি করবা? পয়েন্ট লাগাই দিবা। তাহলে টানা পড়বা অডাসি নিডাসি 871 853। কি বলছি? অডাসি নিডাসি 871 853। ঠিক আছে, তাহলে সবাই একবার করে লিখো অডাসি নিডাসি 871 853, অডাসি নিডাসি 871 853। এখন কাহিনী কি হইলো ভাই? আপনি তো বুঝাচ্ছেন অডাসি নিডাসি 871 853, এটার মানে কি? মানে হচ্ছে এই যে অলিন্দ, এই যে অলিন্দ, অলিন্দের ক্ষেত্রে মোট যে সময় লাগে সেটা হচ্ছে 0.8 সেকেন্ড। অলিন্দের ডায়াস্টলের সময় লাগে 0.7 সেকেন্ড। অলিন্দের সিস্টলের সময় লাগে 0.1 সেকেন্ড। কি বললাম? অলিন্দের ডায়াস্টল, অলিন্দের যখন ডায়াস্টল হয় তখন সময় কত? অলিন্দের ডায়াস্টল কত সময় লাগে? কত? 0.7 সেকেন্ড। অলিন্দের সিস্টলের সময় লাগে কত? 0.1 সেকেন্ড। নিলয়ের মোট, আমি তো এমনি বলে দিছি যে কার্ডিয়াক সাইকেলের সময় হচ্ছে 0.8, তো নিলয়ের ডায়াস্টলের সময় লাগবে 0.5, নিলয়ের সিস্টলের সময় লাগবে 0.3। নিলয়ের ডায়াস্টল, নিলয়ের সিস্টল, এই কোশ্চেন কমন কোশ্চেন তোমাদের দেখবা এখন বিভিন্ন স্যারদের ব্যাচে পরীক্ষা হচ্ছে, তো এই অধ্যায় পরীক্ষা হলে এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দেয় যে অলিন্দ সিস্টলের সময়কাল কত, দিবেই, মাস্ট দেয়। ঠিক আছে, তো এইখান থেকে আসলে যেন ভুল না যায় এই জন্য আমরা একটা জাস্ট ছন্দ দিয়ে পড়লাম অডাসি নিডাসি 871 853। প্রত্যেকটার আগে পয়েন্ট লাগাই দিলাম, তাহলে অলিন্দের ডায়াস্টল হয়ে গেল 0.7, অলিন্দের সিস্টল 0.1, নিলয়ের ডায়াস্টল 0.5, নিলয়ের সিস্টল 0.3। ঠিক আছে, ব্যাস এই তো আমাদের হয়ে গেল। তাহলে আর কি আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আর কিন্তু ভুল করা যাবে না। তাহলে সবাইকে ওরা কমেন্টস করছে অডাসি নিডাসি 871 853। ঠিক আছে, আচ্ছা, একজন কমেন্ট করছে ভাই বোটানি পড়াবেন? হ্যাঁ, বোটানি আপু তোমাদের অবশ্যই যখন রুটিনে বোটানি আসবে অবশ্যই পড়াবো, কেন পড়াবো না, সবকিছুই পড়াবো তোমাদের ইনশাল্লাহ। সাথে থাকো, সবকিছু পড়ানো হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইনশাল্লাহ। ডিএমসিএস স্কলারের সবাই অলরাউন্ডার, টিচার প্যানেল স্টুডেন্টরাও তোমরাও অলরাউন্ডার হবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো কোনো মানে আমাদের কাছ থেকে চেয়ে হতাশ হবা না কখনোই। ঠিক আছে, তো সাথে থাকো, অবশ্যই বোটানির সময় বোটানি পড়ানো হবে। তো আমি দেখতেছি অনেকেই তোমার হচ্ছে সবাই কমেন্টস করছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি পড়ে ফেললাম যে কোনটাতে কত সময় লাগে। ঠিক আছে, ওকে, এইবার আমরা একটু ডিপে যাব, একটু ডিপে যাব।
তো এই যে আমরা পড়লাম অলিন্দের ডায়াস্টোল, অলিন্দের সিস্টোল, নিলয়ের ডায়াস্টোল, নিলয়ের সিস্টোল, অনেক কিছু পড়ছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তুমি দেখবা বইয়ে একটা জিনিস আছে যে তোমার মাঝে মাঝে গুলায় যায় যে ভাইয়া আপনি এই যে একটু আগে বললেন বাইকাস্পিড ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়। আচ্ছা, কপাটিকা মানে তো দরজা, সোজা বাংলায় বললে কি দরজা, তো দরজা আমরা খুলি না, বন্ধ করি না। তো ওরকম ভাবে বাইকাস্পিড যে কপাটিকা গুলা এগুলো বন্ধও হয় খোলেও, ঠিক আছে। তো তুমি হচ্ছে এই যে হৃৎপিণ্ডে তোমার এখানে বুকের মধ্যে হাত দিলে দেখবে যে একটা শব্দ হবে, লাভ ডাব লাভ ডাব লাভ ডাব, এরকম শব্দ হবে, ঠিক আছে। তো এই শব্দটা কেন হয়, কোন কপাটিকা বন্ধ হয় কখন, কোন কপাটিকা খোলে কখন, এইটা নিয়ে আমাদের গোলায় ঝামেলা বাঁধে। তো এইটা আজকে আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে দিয়ে যাব যে এইটা নিয়ে আর কোনো যাতে ঝামেলা না তৈরি হয়, ঠিক আছে। তাহলে দেখো, আমি একটা জাস্ট তোমাদেরকে একটা নিয়ম করে পড়াচ্ছি, এই নিয়মে মনে রাখার চেষ্টা করবা। দেখো, আমি প্রথমে অলিন্দে লিখবো দুইবার, কয়বার? দুইবার, ঠিক আছে। মনে রাখো সবাই, সবাই একটু খেয়াল করো। প্রথমে দুইবার অলিন্দ লিখছি, এরপরে দুইবার নিলয় লিখবো, নিলয় নিলয়। তাহলে তোমাদের প্রথম কাজ হবে এটা মনে রাখার জন্য প্রথম দুইবার অলিন্দ লিখবা, দুইবার নিলয় লিখবা। ক্লিয়ার? ওকে। এইবার ফার্স্টে লিখবা ডায়াস্টোল এবং লাস্টেও লিখবা ডায়াস্টোল, লিখে ফেলবা, এটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। তাহলে আমি প্রথমে দুইবার অলিন্দ লিখছি, দুইবার নিলয় লিখছি। তোমরা খেয়াল করো বিষয়টা, ক্রমিক বিষয়টা খেয়াল করো। ফার্স্ট আর লাস্টে লিখছি ডায়াস্টোল, মাঝখানে দুইটা হবে সিস্টোল, ঠিক আছে। এই ক্রমটা তোমাকে মনে রাখতে হবে, ক্রমটা তোমাকে মনে রাখতে হবে। ভাইয়া কিভাবে ক্রমটা সাজিয়েছিল, এই ক্রমটা মনে রাখতে পারলে ইনশাল্লাহ ওই কোশ্চেন, যে কোশ্চেন গুলো নিয়ে ঝামেলা বাঁধে ওই কোশ্চেন গুলো তুমি অ্যান্সার করে আসতে পারবা, ওইটা নিয়ে আর ভুলাবে না। তাহলে দেখো, অলিন্দ আমি ভাইয়া বলছে প্রথমে দুইবার অলিন্দ লিখবো, তারপরে দুইবার নিলয়, ফার্স্টে আর লাস্টে হচ্ছে ডায়াস্টোল লিখবো, মাঝখানে সিস্টোল, ঠিক আছে। আচ্ছা, এইবার সবাই একটা জিনিস বইয়ে ছোট করে লিখে নিবা, 1+3 বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড বন্ধ হবে। 3 সেমিলুনার খুলবে ও লাভ শব্দ। 4 সেমিলুনার বন্ধ হবে ও ডাব শব্দ। জাস্ট আমি তিনটা কথা লিখছি, 1+3 মানে আমি বোঝাতে চেয়েছি অলিন্দের ডায়াস্টোল আর নিলয়ের সিস্টোলে বাইকাস্পিড ট্রাইকাস্পিড বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে তোমাদের গোলায়, অবভিয়াসলি গোলায়, আমি জানি এটা, যে কখন বাইকাস্পিড ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যায় এইটা দিলেই তোমরা ওই যে ভাইয়া কি ছিল, ডায়াস্টোল নিলয় না অলিন্দ কি ছিল যেন, সিস্টোল, ভ্যাগলাইস, এইটা তাতে না গোলায়, এই জন্য এই জিনিসটা লিখে দিলাম। প্রথমে দুইবার অলিন্দ লিখবা, তারপরে দুইবার নিলয়, ফার্স্ট আর লাস্টে ডায়াস্টোল, মাঝখানে সিস্টোল। মনে রাখবা কি 1+3 বাইকাস্পিড ট্রাইকাস্পিড বন্ধ হবে। তাহলে একটা জিনিস আমাকে বলো, 3 বন্ধ হয়ে গেছে একটা কপাটিকা, নিশ্চয় একটা খুলবে, তো সেই কি কপাটিকা খুললো? সেমি লুনার কপাটিকা, সেমি লুনার কপাটিকা খুলে যাবে। এবং এই যে বাইকাস্পিড ট্রাইকাস্পিড বন্ধ হলো, এই যে দরজা বন্ধ করে দিই না, ঢাস ঢাস করে বন্ধ করে দিই না, যখন আমাদের বাবা মার উপর রাগ হয় কি করি? সব রাগ কি বাবা মার উপর তো দেখাইতে পারি না, কার উপর দেখাই? দরজার উপর, ঠিক আছে। বিশেষ করে তোমরা যারা মেয়েরা আছো, আপুরা যারা আছো, তারা এটা বেশি করো, মানে আমি জানি না সবাই করো না, কিন্তু অধিকাংশই করো, কারণ আমার বোন আছে, আমার বোনও এরকমই করে, ঠিক আছে। তো কি হয়, বাবার উপর রাগ হইলেই দুরুম দিয়ে দরজা বন্ধ, ঠিক আছে। দরজা বন্ধ করতে গেলে একটা শব্দ হয় না, এই যে দরজা বন্ধ হলো, এই যে বাইকার হৃৎপিণ্ডে যে দরজা বন্ধ করলো রাগ করার পরে, সেই রাগ করার পরে যে বন্ধটা, এটা হচ্ছে লাভ শব্দ। কি শব্দ? লাভ শব্দ। আর এই যে সেমিলুনার বন্ধ হয়ে গেল, এটা হচ্ছে ডাব শব্দ। কি শব্দ? ডাব শব্দ, ঠিক আছে। তাহলে তুমি জাস্ট মনে রাখবা, 3 সেমিলুনার খুলবে, 4 বন্ধ হবে, 3 লাভ, 4 ডাব, শেষ। 3 মানে কি? 3 মানে নিলয় সিস্টোল, 4 মানে কি? নিলয় ডায়াস্টোল। ক্লিয়ার কিনা?
আমি দরকারে আরো একবার বলবো, কিন্তু তোমাদের কাছে শুনতে চাই কার কার ক্লিয়ার হয়েছে বিষয়টা, কে কে ক্লিয়ারলি বুঝছো। আমি একটু ক্লিয়ার লেখা শুনতে চাই যে কে কে এই জায়গাটা ক্লিয়ার বুঝছো। অল ক্লিয়ার। আচ্ছা আমি আরেকবার বলে দিব ভাইয়া, যদি কারো সমস্যা থাকে আমার লাস্ট বার আমি যখন বলবো তখন তোমরা একটু মিলাই নিবা। আমি ফার্স্টে বললাম প্রসেসটা কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে ফার্স্টে 2 বার অলিন্দ লিখবো, 2 বার নিলয় লিখবো, একদম ফার্স্টে ডায়াস্টল, লাস্টেরটাও ডায়াস্টল, মাঝখানে 2টাই সিস্টল লিখবো। এই ক্রমটা আমাকে মনে রাখতে হবে এই কোশ্চেনগুলো পারার জন্য। এরপরে আমি দেখো আমি লিখছি 1+3 বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ হবে, দ্যাট মিন্স অলিন্দের ডায়াস্টল এবং নিলয়ের সিস্টলের সময় বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? 1+3 দ্যাট মিন্স অলিন্দের ডায়াস্টল নিলয়ের সিস্টলের সময় বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ হয়ে যাবে। 3 এ লিখছি সেমিলুনার কপাটিকা খুলে যাবে, লাভ শব্দ সৃষ্টি হবে, দ্যাট মিন্স নিলয়ের সিস্টলে সেমিলুনার কপাটিকা খুলে যাবে, লাভ শব্দ সৃষ্টি হবে। 4 হচ্ছে নিলয়ের ডায়াস্টলে সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে যাবে, ডাব শব্দ সৃষ্টি হবে। তোমরা বুঝছো কিনা? আমার মনে হয় বুঝছো। যদি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে চাও নিয়ে নিতে পারো এখানকার, ঠিক আছে? সবাই স্ক্রিনশটটা নিয়ে নাও, আশা করি হেল্পফুল হবে। আমরা পরের টপিকসে যাব কিছুক্ষণের মধ্যেই। ওকে ঠিক আছে, আমার মনে হয় তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেছে। আচ্ছা তাহলে এবার আমরা নেক্সট টপিকসে যাই, ঠিক আছে? ওকে, আমাদের অনেক কিছু পড়ার আছে, আমরা অল্প কিছু পড়েছি। এবার হচ্ছে আমরা একটু বিভিন্ন টেস্ট সম্পর্কে পড়বো, তারপরে চলে যাব হচ্ছে আমাদের রক্তের যে টপিকটা, ওই টপিকটা সম্পর্কে। আমরা দেখো প্রথমত আমাদের একটা জিনিস বেশিরভাগ সময় আসে, মেডিকেলে আসে, আমি সেই যে টপিকগুলা মেডিকেল এবং তোমাদের হচ্ছে এইচএসসি সময় আসে সেই টপিকগুলো আমি বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়াচ্ছি। সেটা হচ্ছে দেখো প্রথমত এক্স রে সম্পর্কে তোমাদের পড়াই লাগবে, তোমরা যেহেতু মেডিকেল সায়েন্সে আসছো এক্স রে সম্পর্কে পড়া লাগবে। নরমালি এক্স রে হৃৎপিণ্ডের অবস্থা, আমি যদি নরমালি ধরো তোমার হৃৎপিণ্ডে কোন একটা সমস্যা দেখা যাচ্ছে বা ব্যথা হচ্ছে, প্রাথমিক অবস্থায় আছে, তো আমি কিছুই বুঝতেছি না, তো হৃৎপিণ্ডের যে অবস্থা সেই অবস্থা জানার জন্য এক্স রে করতে হয়। এক্স রে নরমালি তুমি জানো যে আমাদের এক্স রেটা বিভিন্ন জায়গায় দেওয়া হয়, ধরো দাঁতের ব্যথার ক্ষেত্রে এক্স রে দেওয়া হয়, পায়ের ব্যথার ক্ষেত্রে এক্স রে দেওয়া হয়। প্রথমে গেলেই ডাক্তারের কাছে বলে যে এক্স রে করেন, মানে আসলে অবস্থাটা বোঝার জন্য যে অবস্থাটা আসলে কি এখন, সেটা হচ্ছে এক্স রে, ঠিক আছে? আচ্ছা তাহলে এক্স রে আমরা কি বলবো, হৃৎপিণ্ডের অবস্থা জানার জন্য কি করা হয়, এক্স রে করা হয়। কোশ্চেন আসে যে হৃৎপিণ্ডের অবস্থা জানার জন্য কি করতে হবে, এক্স রে, ঠিক আছে? এইবার আসি আমরা ইসিজি। ইসিজির ফুল মিনিং কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজির ফুল মিনিং কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটা তোমরা 9-10 পড়ে আসছো, ঠিক আছে? আমার যতটা মনে পড়ে। তো ইসিজি মানে হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। তো এই ইসিজি করা হয় কখন? হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য ইসিজি করা হয়। কি বললাম? হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা বা প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য, ঠিক আছে? তো এখানে কিওয়ার্ড হচ্ছে প্রাথমিক। তো প্রাথমিক অবস্থা বা প্রাথমিক রোগ জানার জন্য কি করা হয়? ইসিজি করা হয়। ইটিটি তোমরা দেখবে একটা ছক আছে বইয়ে, ইটিটি, এই ছকটা একদম 100% ম্যাপ। ইটিটি মানে হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এক্সারসাইজ টলারেন্স টেস্ট মানে তুমি আসলে কতটা এক্সারসাইজ সহ্য করতে পারো, ঠিক আছে? তো দেখবা যে অনেক সময় করা হয় যে একটা দৌড়াতে দেওয়া হয়, তো নরমালি এই যে ইটিটি দিয়ে দেখা হয় আসলে তোমার হৃৎপিণ্ড কতটুকু কার্যক্ষম, তোমার হৃৎপিণ্ডটা কতটুকু এখনো কাজ করতেছে, এইটা বোঝার জন্য ইটিটি টেস্ট করা হয়। তোমরা দেখেই বুঝতে পারতেছো যে এক্সারসাইজ টলারেন্স, টলারেট করা বলে না, টলারেট মানে কি? সহ্য করার ক্ষমতা। তাহলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বোঝার জন্য হৃৎপিণ্ডের কার্যক্ষমতা জানা বা বোঝার জন্য ইটিটি করা হয়, ঠিক আছে? আচ্ছা এবার একটা কথা বলবো, সেটা কি? সেটা পার্সোনালি নেওয়া যাবে না। বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি, তাই নাকি? না, বিএনপি মানে হচ্ছে ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড, এটা একটা টেস্ট, বিএনপি টেস্ট। তো নরমালি এই জিনিসটা আমি এখন বলবো, সেটা পার্সোনালি কেউ নিবা না। বিএনপি কিন্তু আসলে সব জায়গায় ফেল করে, তাই বলে আমি আওয়ামী লীগ বা বিএনপি এইসব কিছু না,
ঠিক আছে, আমি তোমাদের জাস্ট মেহেদি ভাইয়া। ঠিক আছে, তাহলে দেখো বিএনপি কিন্তু সব জায়গায় ফেল করে, দেখো আন্দোলন করে, আন্দোলন করতে যায়, সেখানে কি ফেল। ঠিক আছে, যে কোনো একটা জিনিস ধরো একটা সমাবেশ করতে গেছে, কি হয় পেপারের হেডলাইন পুলিশ যে কি বেধড়ক মারপিট করে উঠাই দিচ্ছে, তাহলে এই জায়গাও ফেল। তাহলে যে কোনো একটা করতে যায়, মিছিল মিটিং যাই করুক সব জায়গায় কি ফেল। তাহলে আজকে থেকে মনে রাখবা বিএনপি টেস্ট দিয়েও ফেল পরীক্ষা করা হয়। কি ফেল? হার্ট ফেল। ঠিক আছে, তাহলে হার্ট ফেলিওর সম্পর্কে জানার জন্য বিএনপি টেস্ট করা হয়। হার্ট ফেলিওর সম্পর্কে জানার জন্য বিএনপি টেস্ট করা হয়। ঠিক আছে, এটা পার্সোনালি নেওয়া যাবে যাবে না। বিএনপি মানে তাহলে কি আজকে থেকে ফেল। ঠিক আছে, বিএনপি টেস্ট মানে ফেল। ঠিক আছে, ওকে, তাহলে দেখো বিএনপি টেস্ট করা হয় হার্ট ফেলিওর সম্পর্কে জানার জন্য। হার্ট ফেলিওর। ঠিক আছে, ইপিডি মানে কি হৃৎপিণ্ডের কার্যক্ষমতা জানার জন্য, ইসিজি হচ্ছে প্রাথমিক অবস্থা, আর এক্সরে মানে তো আমি বলছি হৃৎপিণ্ডের অবস্থা জানার জন্য। ঠিক আছে, আচ্ছা এমআরআই টার্মটার সাথে তোমরা মোটামুটি কম বেশি পরিচিত। এমআরআই মানে কি? ফুল মিনিং ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এটাও তোমরা ছোটবেলায় মানে 9 10 এ পড়ে আসছো, এই জন্য আমি আর লিখলাম না, ফুল মিনিংটা আসতে পারে। এমআরআই এর পূর্ণরূপ কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, তাই না? আচ্ছা, তাহলে একটা জিনিস আজকে থেকে মনে রাখবা, এম দিয়ে আমরা ম্যাগনেটিক বলি না, আজকে থেকে মনে রাখবা এম মানে মাসেল। এম মানে কি? মাসেল। মাসেল মানে কি? পেশি। তাহলে হৃৎপেশি সম্পর্কে জানার জন্য যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে এমআরআই, হৃৎপেশি সম্পর্কে জানার জন্য। তাহলে এম মানে আমরা আজকে থেকে ম্যাগনেটিক মনে রাখবো না, এম ফর মাসেল। মাসেল মানে পেশি, তো হৃৎপেশির অবস্থা সম্পর্কে জানার জন্য কোন পরীক্ষা করা হয়? এমআরআই। মনে থাকবে এমআরআই। তাহলে কিন্তু আমি সব মিলাই পড়াই দিলাম। আমি আরেকবার বলি তোমাদের, সবাই একটু খেয়াল করো। এক্সরে অবস্থা, যে কোনো হৃৎপিণ্ডের অবস্থা জানার জন্য এক্সরে করা হবে। প্রাথমিকভাবে যদি তুমি নির্ণয় করতে চাও ইসিজি করবা। ঠিক আছে, ইটিটি মানে হচ্ছে কার্যক্ষমতা, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। বিএনপি টেস্ট মানে ফেলিওর, হার্ট ফেলিওর সম্পর্কে জানবা। আর এমআরআই মানে হচ্ছে হৃৎপেশির অবস্থা সম্পর্কে জানার জন্য। আমি এম মানে মনে রাখতে বলছি মাসেল, তাহলে মাসেল মানে পেশি, হৃৎপেশি অবস্থা সম্পর্কে জানার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে এমআরআই। আর করোনারি এনজিওগ্রাম দিয়ে ব্লক, হার্টে কোনো ব্লক আছে কিনা এটা টেস্ট করা হবে। কি বললাম? করোনারি এনজিওগ্রাম দিয়ে হার্টে কোনো তোমার ব্লক আছে কিনা। অনেকে দেখা যায় যে ওই যে হার্ট ব্লক হয়ে গেছে, রিং পরাতে হচ্ছে। ঠিক আছে, তো এইসব বিষয় হার্টে যদি কোনো ব্লক থাকে তাহলে সেটা টেস্ট করার জন্য কি করোনারি এনজিওগ্রাম। ব্যাস, এখান থেকে আমার মনে হয় আর কোনো সমস্যা নাই। তো তোমরা একটু সবাই কমেন্টস করে ফেলো তো, হৃৎপেশির অবস্থা সম্পর্কে জানবো আমি, আমার হৃৎপেশিটা সমস্যা, তো এটা সম্পর্কে আমি জানবো, কোন টেস্ট করব? সবাই একটু কমেন্টস করে ফেলো। হৃৎপেশির অবস্থা সম্পর্কে জানার জন্য কোন টেস্ট করব? সবাই কমেন্টস করে ফেলো। খুব দ্রুত চলে যাব। এমআরআই, আচ্ছা এমআরআই, ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমরা ব্লাড ক্লটিং সম্পর্কে পড়বো, যেটার বাংলা টার্ম বলা হচ্ছে রক্ততঞ্চন। কি বলা হচ্ছে বলো? রক্ততঞ্চন। ব্লাড ক্লটিং বা রক্ততঞ্চন তঞ্চন, সেটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে। বইয়ে কি দেওয়া আছে? যে মানুষের রক্ত ক্ষরণকাল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 1 থেকে 4 মিনিট। এটা ম্যাটেও আসছে। মানুষের রক্ত ক্ষরণকাল মানে কোথাও যদি তোমার কেটে যায় কতক্ষণ রক্তক্ষরণ হবে, সেটা হচ্ছে 1 থেকে 4 মিনিট। আর রক্ত তঞ্চন কাল সেটা হচ্ছে কত বলতো? 3 থেকে 8 মিনিটও দেওয়া আছে, আবার 4 থেকে 5 মিনিটও দেওয়া আছে। ঠিক আছে, তো আজমল স্যারের বইতে যেটা দেওয়া আছে সেটাই তোমরা ফলো করবা, কারণ গাজী আজমল স্যারের বই এটাই হচ্ছে তোমাদের জন্য এখন সব। ঠিক আছে, তো তোমার হচ্ছে আলিম স্যারের বইতেও একটা দেওয়া থাকতে পারে, আবার আজমল স্যারের বইও দেওয়া আছে। তো আমি দুইটাই লিখে দিলাম। রক্ত ক্ষরণকাল হচ্ছে 1 থেকে 4 মিনিট, আর যদি বলি রক্ত তঞ্চনকাল তাহলে কি বলতো? 3 থেকে 8 অথবা 4 থেকে 5 মিনিট। ঠিক আছে, 3 থেকে 8 অথবা 4 থেকে 5 মিনিট। সবাই কমেন্টস করে ফেলো, রক্ত ক্ষরণকাল কত? 1 থেকে 4 মিনিট। আর রক্ত তঞ্চনকাল কত? সবাই কমেন্টস করে ফেলো, রক্ত ক্ষরণকাল আর রক্ত তঞ্চনকাল। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা ব্লাড ক্লটিং ফ্যাক্টর সম্পর্কে পড়ব। ব্লাড ক্লটিং ফ্যাক্টর
ব্লাড ক্লটিং ফ্যাক্টর। আমরা জানি ব্লাড ক্লটিং ফ্যাক্টর কয়টা আছে? 13টা। মনে থাকবে ব্লাড ক্লটিং ফ্যাক্টর কয়টা আছে? মোট 13টা। সো এই 13টা সম্পর্কে আমাদের একটু জানা লাগবে। আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর হচ্ছে মোট 13টা, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্লাড ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 4টা। কয়টা? 4টা। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্লাড ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 4টা, আর মোট আছে 13টা। 4টা কিভাবে মনে রাখবো? ফুল পরে টুপ করে। তোমরা এই ছন্দটা হয়তো অনেক জায়গায় পেয়েছো, অনেক স্যাররা বলতে পারে, ইভেন অনেক গাইড বা বইতেও আছে। তো এটা তোমরা সম্পর্কে জানো। ফুল মানে হচ্ছে ফাইব্রিনোজেন। ফুল মানে কি বলো? ফাইব্রিনোজেন। পরে মানে প্রথম বিন, প্রথম বিন। টুপের ট দিয়ে হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। আর কোরে মানে হচ্ছে ক দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, তো প্রথম 4টা আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ফাইব্রিনোজেন, প্রথম বিন, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এভাবে কোশ্চেন করতে পারে, গুরুত্বপূর্ণ তোমার ক্লটিং ফ্যাক্টর কি কি আছে? ফাইব্রিনোজেন, প্রথম বিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, এইগুলো হচ্ছে কি ক্লটিং ফ্যাক্টর। ঠিক আছে, অথবা এই কোশ্চেনটাও মাঝে মাঝে যায়, নিচের কোনটি রক্ত তঞ্চনে অংশ নেয় না? নিচের কোনটি রক্ত তঞ্চনে অংশ নেয় না? অপশনে থাকে ম্যাগনেসিয়াম 2+ আয়ন। ঠিক আছে, আমি তোমাদের কোশ্চেন বলে দিচ্ছি আর কি, এরকম কোশ্চেনই পাবা তোমাদের ব্যাচে বা বিভিন্ন পরীক্ষায়। তো রক্ত তঞ্চনে অংশ নেয় কিন্তু ক্যালসিয়াম আয়ন, নট ম্যাগনেসিয়াম আয়ন, এটা কিন্তু নেয় না। তাহলে এটাই থাকে, নিচের কোনটা রক্ত তঞ্চনে অংশ নেয় না, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আয়ন। ঠিক আছে, আচ্ছা এখন বলতে পারো ভাইয়া এই 4টা ক্লটিং ফ্যাক্টর বাদে বাদ বাকিগুলো কি পড়া লাগবে না? অবশ্যই লাগবে, পড়লে ভালো। এটা তোমার মেডিকেলে যেও কাজে লাগবে। মেডিকেলে তোমরা এই বছর যারা চান্স পেয়েছে ওদের যে ওই ব্লাড যখন পড়বে তখন এই ব্লাড ক্লটিং ফ্যাক্টর মানে ব্লাডের মেডিকেল একটা পরীক্ষাকে আইটেম বলা হয়। তো এই ব্লাডের একটা কোশ্চেন দিয়ে যদি তোমার পাস হয় সেটা হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 13টা। মানে এটা ধরো তোমার কোনো কিছুই পারতেছো না, তখন একটা জিনিস কোশ্চেন দিয়ে তোমার পাস করতে হবে, সেটা হচ্ছে 13টা ফ্যাক্টরের নাম বলো। তো অনেকে এটাও পারে না। ঠিক আছে, তো এই ব্লাড ক্লটিং ফ্যাক্টর 13টা যদি পড়ে রাখো তোমার এটা পরবর্তীতেও কাজে লাগবে, অনেক কাজে লাগবে। তো এটা পড়লে ভালো। তবে মুখস্থ যদি না থাকে, অনেকের মুখস্থ শক্তি কম, তো তাদের ক্ষেত্রে এই 4টা পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, যে কি বলো? ফাইব্রিনোজেন, প্রথম বিন, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন। এখন আমাকে বলতে পারো ভাইয়া 13টা আমি কিভাবে মনে রাখবো? আমাকে একটু একটা যে কোনো একটা কিছু দেখাই দেন, একটা সহজ পথ দেখাই দেন। ঠিক আছে, তাহলে দেখো আমি একটু বলি যে কিভাবে আমরা মনে রাখবো। তার আগে একটা কথা বলে নিই, ফ্যাক্টর নম্বর 6 এটার কোনো অস্তিত্ব নাই। সবাই মনে রাখবা, ফ্যাক্টর 6 এটার কোনো অস্তিত্ব নাই, নো এক্সিস্টেন্স। তাহলে কত নম্বর ফ্যাক্টরের কোনো অস্তিত্ব নাই? ফ্যাক্টর 6। সবাই কমেন্টস করে ফেলো, কত নম্বর ফ্যাক্টরের কোনো অস্তিত্ব নাই? ফ্যাক্টর 6। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটা কথা বলবো, অনেকের মন খারাপ হতে পারে, আবার মন খারাপ নাও হতে পারে। যেমন হচ্ছে আমি একটা কথা এখন লিখবো, সেটা হচ্ছে 5, 7, 10, 5, 7, 10। এই যে 5, 7, 5 রোল, 7 রোল, 10 রোল, স্কুল বা কলেজে যাদের এই রোল গুলো ছিল তারা হচ্ছে লাস্ট স্টুডেন্ট ছিল। কি স্টুডেন্ট? লাস্ট স্টুডেন্ট। লাবিব, তোমার কি এই রোল গুলোর একটাও ছিল? 5 ছিল। 5 ছিল, কিন্তু তুমি তো লাস্ট স্টুডেন্ট না। তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, কারণ তুমি 7.5 কাটার পরও খুলনা মেডিকেলে চান্স পেয়েছো। তুমি অনেক ভালো, অনেক ব্রিলিয়ান্ট। তাহলে দেখো 5, 7, 10 লাস্ট স্টুডেন্ট, এটা হচ্ছে ভাইয়ার সূত্র বানানোর সুবিধার্থে এটা করা হয়েছে। তাহলে দেখো 5, 7, 10 আমরা কি লিখবো? লাস্ট স্টুডেন্ট। কি স্টুডেন্ট? লাস্ট স্টুডেন্ট। তাহলে 5, 7, 10 এরা কেমন স্টুডেন্ট? লাস্ট স্টুডেন্ট। এর মানে কি? এর মানে হচ্ছে 5 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে লাবাইল ফ্যাক্টর। লা দিয়ে হচ্ছে লাবাইল। 5 নম্বর ফ্যাক্টরের নাম কি? লাবাইল ফ্যাক্টর। 7 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে স্টেবল ফ্যাক্টর। দন্তস্বয় টয় দিয়ে হচ্ছে স্টেবল। ঠিক আছে, স্টুডেন্টের দন্তস্বয় টয় রস্য দিয়ে মানে হচ্ছে স্টুয়ার্ড। নামগুলো একটু কঠিন, আমি যদি তোমাকে নরমালি মুখস্থ করতে বলতাম, মুখস্থ করতে কষ্ট হইতো, পারতা অনেকে, কিন্তু কষ্ট হইতো। এইবার দেখবা মনে থাকবে 5, 7 এই নামগুলোই কিন্তু কঠিন, বাদ বাকি যে ফ্যাক্টর গুলো আছে নামগুলো খুবই ইজি, আমি মনে রাখাই দিব। তাহলে দেখো 5, 7, 10 কি মনে রাখবা? লাস্ট স্টুডেন্ট। লা দিয়ে লাবাই, স্টেবল, স্টুয়ার্ড। মনে থাকবে 5, 7, 10 কি? লাস্ট স্টুডেন্ট। এইভাবে একটু মনে রাখার চেষ্টা করো, কারণ এই ফ্যাক্টর গুলো সম্পর্কে আসে মাঝে মাঝে যে 7 নম্বর ফ্যাক্টরের নাম কি, 10 নম্বর ফ্যাক্টরের নাম কি। ঠিক আছে, তাহলে 5, 7, 10 লাস্ট স্টুডেন্ট। ঠিক আছে, ছন্দটা সবাই একটু কমেন্টে লিখে ফেলো, 5, 7, 10 লাস্ট
স্টুডেন্ট, ঠিক আছে। ওকে, এইবার হচ্ছে দেখো, যাদের রোল 8 ছিল তাদেরকে আমরা বলবো আন্টি। যাদের রোল 8 ছিল তাদেরকে কি বলবো? আন্টি, ঠিক আছে। তাহলে যাদের রোল 8 তাদের কাছে থেকে আন্টি বলে ডাকবা, ঠিক আছে। তাহলে এই 8 আর আন্টির কাহিনীটা আসলে কি? 8 আর আন্টির কাহিনী হয়েছে আগের কাহিনী। যারা দেখো 8 এ কি আছে, 8 এর সাথে দেখো আন্টির একটা মিল আছে, ঠিক আছে, মানে তোমার একটা সাদৃশ্য আছে। দেখো 8 আন্টি, তাহলে 8 নম্বর ফ্যাক্টর হচ্ছে আসলে আন্টি না, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। 8 নম্বর ফ্যাক্টরের নাম কি? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, ঠিক আছে, মনে থাকবে। 8 নম্বর ফ্যাক্টরের নাম কি? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, ঠিক আছে। তাহলে 8 নম্বরটা কিন্তু হয়ে গেল। 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, ঠিক আছে। 9 হবে না, 9 আমরা পরে রাখি। 10 হচ্ছে আমরা পড়ে ফেলছি স্টুয়ার্ট ফ্যাক্টর, অথবা এটাকে আরেকটা নামে ডাকা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, ঠিক আছে। 11 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি। মিল আছে না? তাহলে কি ক্লিয়ার না? 8 বললাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, 10 বি বা স্টুয়ার্ট ফ্যাক্টর, 11 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি, আর 12 হচ্ছে 12 নাম কি? হ্যাগম্যান ফ্যাক্টর, ঠিক আছে। নামটা কিন্তু একটু ভালো না খারাপ, তোমরা কমেন্টস করো। তো আলটিমেটলি দেখো নামটা হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর। তোমাদের কোনো কথা কি মাথায় আসতেছে ভাইয়া? হ্যাগম্যান ফ্যাক্টর, হ্যাগম্যান ফ্যাক্টর। তাহলে দেখো 12 নম্বর ফ্যাক্টরের নাম কি? হ্যাগম্যান। তাহলে আজকে থেকে যাদের রোল 12 তারা হচ্ছে হ্যাগম্যান, ঠিক আছে। তাহলে দেখো 12 নম্বর ফ্যাক্টর নাম হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর। 13 নম্বর ফ্যাক্টর মনে রাখবা, 13 নম্বর ফ্যাক্টর একদম সবার শেষ ফ্যাক্টর, তার মানে নামটা অনেক বড়, ফাইব্রিন স্টাবলিজিং ফ্যাক্টর। নামটা বড়, ঠিক আছে, অন্যগুলোর তুলনায়। তাহলে দেখো ফাইব্রিন স্টাবলিজিং ফ্যাক্টর। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল, তুমি খেয়াল করতেছো 4টা কিন্তু আগেই হয়ে গেছে। 5 6 7 8 9 10 11 12, 12টা তো হয়েই গেছে ভাই, একটা বাদ থেকে গেছে। কোনটা বলো তো? 6। তো 6 এর তো কোনো এক্সিস্টেন্স নাই, আগেই বলে দিছি 6 নো এক্সিস্টেন্স, 6 এর কোনো অস্তিত্ব আছে? নাই। তাহলে 13টা ফ্যাক্টর হয়ে গেল, হয়ে গেছে কিন্তু। তাহলে দেখো কিরকম ভাবে হয়ে গেল, ফুল পরে ডুব করে 5 7 10 লাস্ট স্টুডেন্ট। 8 মানে আন্টি, ধরতে পারতেছো? 8 মানে কি? আন্টি। 8 হচ্ছে আন্টি এ, 10 আন্টি বি, 11 আন্টি সি, ঠিক আছে। 12 হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর, 13 অনেকটা বড় ফাইব্রিন স্টাবলিজিং ফ্যাক্টর। শেষ। আর এখান থেকে কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। ওকে, তাহলে সবাই আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে 5 নম্বর ফ্যাক্টরের নাম কি? সবাই কমেন্টস করে ফেলো 5 নম্বর ফ্যাক্টরের নাম কি? ও আচ্ছা, 9 নম্বর ফ্যাক্টরের নামটা আমরা একটু বাদ রেখে আসছিলাম, এটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, ঠিক আছে। তো সবাই কমেন্টস করে ফেলো 5 নম্বর ফ্যাক্টরের নাম কি? সময় চলে যায় লাভিক, সবাইকে ধরে রাখা যায় না, না, সবাইকে ধরে রাখা যাবে। তুমি সবাইকে ইচ্ছা করলে বিভিন্ন ভাবে, বিভিন্ন কথা দিয়ে, বিভিন্ন কাজের মাধ্যমে ধরে রাখতে পারবা, কিন্তু একটা জায়গায় তুমি আটকে যাবে, সেটা হচ্ছে সময়। সময়কে তুমি কখনোই ধরে রাখতে পারবা না, এই জন্য সময়টা কাজে লাগাও। সবাই সময়টা কাজে লাগাবা। তুমি আজকে যে সময়টা নষ্ট করতেছো, অনেকে ভাবতেছো ভাইয়া এখনো অ্যাডমিশনের 6 মাস বাকি, আমি লাস্ট 3 মাস কাপায় পড়বো। ওই লাস্ট 3 মাস ওটা দেখবা আর আসবে না, ঠিক আছে। তো সময় থাকতে সাবধান হও, এখন থেকেই পড়াশোনাটা করো, দেখবা অ্যাডমিশন টাইম ইজি লাগবে, অনেক পানি পানি লাগবে। আর জিএমসিএস কলেজ যেভাবে পড়ায় এভাবে পড়লে তো কোনো কথাই নাই, ঠিক আছে। দেখবা যে সব জিনিস ক্রিস্টাল ক্লিয়ার, তোমার কাছে প্রশ্নটা আসবে, তুমি সবই পারো, ঠিক আছে। তো আলটিমেটলি সবই পারো বলতে তোমার প্রায় অধিকাংশই তোমার জানা, যে বাংলাদেশ ফার্স্ট হয় সেও তো সব পারে না, তাই না। তো তোমার এই বিষয়টা আমি বলতেছি যে সময়কে কাজে লাগাও, সময়টা হেলাফেলা করো না, হেলাফেলা করে নষ্ট করো না। অনেকে আসতো যে ভাইয়া ক্লাস করছি 50 মিনিট আর ভালো লাগতেছে না, পরে দেখে নিবানি, চলে যাই, কিন্তু পরে এই যে পরে বলতেছে না, আর হবে না, দেখো আর হবে না। তুমি এই ক্লাস থেকে যে একটা কথা যদি মিস করে যাও, তো এইটা তোমার দেখবা যে একটু ভোগাবে, একটু হলেও তোমাকে ভোগাবে পরবর্তী সময়, ঠিক আছে। এই জন্য সময়টাকে গুরুত্ব দিবা সবাই, ঠিক আছে। এইবার আমরা নর্মালি একটু রক্ত সম্পর্কে একটু পড়ি, ঠিক আছে, কারণ আমাদের জাস্ট অল্প একটু সময় আছে, আমরা রক্ত নিয়ে অল্প কিছু কথা বলবো, কথা বলে আমরা চলে যাব, ঠিক আছে। তাহলে দেখো আমরা নর্মালি রক্ত টপিকটায়, রক্ত হচ্ছে আমরা ঈষৎ ক্ষারীয় লাল বর্ণের তরল যোজক কলা, ঠিক আছে। আমি জাস্ট কয়েকটা কথা বলে, কারণ পরবর্তী ক্লাস আমাদের
সবার টিচার, আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক, সেটা হচ্ছে ডাক্তার হাদিউর রহমান সিয়াম ভাইয়া। তো উনি হচ্ছে সম্ভবত নিবেন, ভাইয়া নিবেন। তো ভাইয়া এই টপিকটা খুব দারুণ পড়ায়, খুবই ভালো পড়ায়, ঠিক আছে। শুধু এই টপিক না, সব ভালো পড়ায়, সে অলরাউন্ডার, ঠিক আছে। তো আলটিমেটলি আমরা যা কিছু এখন বলি, তো সবই কিন্তু তারই শেখানো, ঠিক আছে। আমরা সবাই তারই প্রোডাক্ট, তার কাছ থেকে শিখেই এখানে এসে এই যে ফাটুং ফুটুং করতেছি, ঠিক আছে। তো নর্মালি ভাইয়া ক্লাস নিবে, তো ভাইয়া রক্ত সম্পর্কে অনেক ভালোভাবে ডিটেলসে তোমাদের বলবে। তারপরে আমি একটু জাস্ট তোমার একটু ধারণা দিয়ে যাচ্ছি। রক্ত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রক্তকে আমরা দুইটা ভাগে ভাগ করি, রক্ত রস, রক্ত কণিকা। তোমরা এটা সম্পর্কে জানো। রক্ত রস হচ্ছে কত পার্সেন্ট? 55। রক্ত কণিকা 45। তো আরবিসি, ডাব্লিউবিসি, অনুচক্রিকা, এটার কাজ সম্পর্কে ডিটেলস একটু পড়া লাগবে। এটা সম্পর্কে নেক্সট দিন আমরা পড়বো অবশ্যই। ভাইয়ার থেকে জানবো যে রক্ত ডিটেলসটা ভাইয়া পড়াবেন, এবং বিভিন্ন রোগ সম্পর্কে, ধরো হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক কখন হবে, হার্ট ফেলিওর কখন হবে, হার্ট অ্যাটাক তুমি কিভাবে বুঝবা। ধরো সাপোজ আল্লাহ না করুক তোমাদের পরিবারে কেউ একজনের হার্ট অ্যাটাক হইলো, তোমাকে তো প্রথমে বুঝতে হবে, নাকি তুমি গ্যাসের বড়ি খাওয়াই দিবা, নাও গ্যাসের বড়ি খাও, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তো তোমাকে বুঝতে হবে যে এটা আসলে হার্টের পেইন নাকি গ্যাসের পেইন, এটা কি হার্ট অ্যাটাকের ব্যথা নাকি অন্য কিছু। তো এইটা তুমি প্রাথমিকভাবে কিভাবে শনাক্ত করবা, যে কিভাবে কোথায় ব্যথা হবে, এইগুলো সম্পর্কে ভাইয়া ডিটেলসে তোমাদের জানাবেন, এবং সবকিছু সম্পর্কে তোমাদের ডিটেলসে বলা হবে। তো আজকে আমি ক্লাস এই পর্যন্তই রাখবো। আশা করি বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক যা তোমরা বুঝতে না, সেটা আমি আজকে ক্লিয়ার করে দিছি। যেটা তোমাদের প্রায় ভুল হইতো, সেটা কিন্তু আজকে আমি ক্লিয়ার করে দিয়ে গেলাম। তোমরা পরবর্তী দিন তোমাদের এই টপিকের উপরই পরীক্ষা হবে, অবশ্যই পরীক্ষা অ্যাটেন্ড করবা। সবাইকে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। সবার সাথে আবার অনেক অনেক দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।